স্যার, আমার বইন্ডারে কতক্ষণের লাইগা একটু রাখবেন? আমি একটু পর আইয়াই নিয়া যামু। আমি মীরা, আর আমার স্বামী কাব্য। সপ্তাহের অন্যান্য দিনের ব্যস্ততা কাটিয়ে প্রতি শুক্রবার আমাদের কোথাও না কোথাও যাওয়া হবেই হবে। কিন্তু এই শুক্রবার মানে আজ শরীর খানিকটা খারাপ থাকায় বেশি দূরে কোথাও না গিয়ে কাছেই একটা পার্কে এসে বসেছি দুজনে। হাজারো কথার সাথে চলেছে বাদাম খাওয়া। হঠাৎ করে ৮-৯ বছরের একটা ছেলে এলো আমাদের সামনে। বাইরের সাজসজ্জা দেখেই বোঝা যাচ্ছে কোনো এক পথ শিশু। তার কোলে ময়লা কাপড়ে ঢাকা ছোট্ট একটা বাচ্চা। তখন ছেলেটা বলল, স্যার, আমার বইন্ডারে কতক্ষণের লাইগা একটু রাখবেন? আমি একটু পর আইয়াই নিয়া যামু। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কাব্য বলল, আচ্ছা দে আমার কাছে। বাচ্চাটাকে কাব্যর কোলে এগিয়ে দিতে দিতে ছেলেটা বলল, আপনারা মেলা ভালা মানুষ, বলেই ছেলেটা চলে গেল। কাব্যের এসব কাজ দেখে মেজাজটা পুরোই গরম হয়ে গেল। ওর বাচ্চা খুব পছন্দ, তাই বলে এভাবে যাত্রার বাচ্চা নিয়ে বসে থাকবে? তখন আমি বললাম, এটা তুমি কি করলে? এই বাচ্চার মা বাবা ঠিক আছে, কার না কার বাচ্চা কোলে নেওয়ার কি দরকার? কাব্য তখন আমায় ধমক দিয়ে বলল, চুপ থাকো তুমি, যারই বাচ্চা হোক না কেন, মানুষ তো। আর একটু পর এসেই তো ওর ভাই ওকে নিয়ে যাবে, ততক্ষণে আমাকে ওর সাথে খেলতে দাও। আমি আর কিছু না বলে মুখ ঘুরিয়ে বসে রইলাম, কিন্তু কাব্যের সেদিকে কোনো খেয়াল নেই। সারা গায়ে ময়লা জড়ানো বাচ্চাটাকে নিয়ে ও খেলায় ব্যস্ত। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। পার্কটা ধীরে ধীরে জনমানবহীন হয়ে পড়ছে, কিন্তু ওই ছেলেটার কোনো খোঁজ নেই। কাব্য বাচ্চাটাকে আমার কোলে দিয়ে ছেলেটাকে খুঁজতে গেল। আমি অপরিষ্কার জিনিস একদম সহ্য করতে পারি না, তাই বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে বেঞ্চে শুয়ে দিলাম। কিছুক্ষণ পর কাব্য চলে এলো আর এসেই বলল, এই কি করেছো তুমি? বাচ্চাকে কেউ এভাবে রাখে? আমি এই নোংরা বাচ্চাকে কোলে নিতে পারবো না। আর তুমি যে কাজে গিয়েছিলে তার খবর কি? আশেপাশে খুঁজলাম, কিন্তু কোথাও ছেলেটাকে পেলাম না। এখন কি করা যায় বলো তো? তোমাকে বলেছিলাম এসব ঝামেলায় জড়ানোর দরকার নেই, তারপরেও আমার কথা শোনোনি। এখন বোঝো ঠেলা, কার না কার বাচ্চা এখন আমাদের ঘাড়ে দিয়ে চলে গেল। মীরা, একটু চুপ করে বসো তো, ভাবতে দাও আমাকে। ভাবা ভাবি ভাত দিয়ে পুলিশ স্টেশন চলো। আচ্ছা চলো। তারপর পুলিশ স্টেশনে এসে ডায়েরি করলাম। পুলিশ জানালো কালকে সকালের আগে কিছু বলতে পারবে না, কিন্তু এখন সমস্যা হলো আজকে রাতে বাচ্চাটাকে কোথায় রাখবো। কাব্যকে বলেছিলাম কোনো এক অনাথ আশ্রমে রেখে আসতে, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। আমার সাথে এক প্রকার ঝগড়া করেই বাচ্চাটাকে বাসায় নিয়ে এলো। রাগে আমি টকবক করে ফুটছি। ওদিকে কাব্য বাচ্চাটাকে গোসল করিয়ে আসার সময় কিনে আনা জামা পরিয়ে দিল। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, মীরা দেখো, বাবুটাকে একদম পরীর মতন লাগছে, দেখো না একবার। আমি তাকিয়ে দেখলাম, আসলেই খুব সুন্দর দেখতে। কিন্তু যাই হোক, ও রাস্তার মেয়ে। রাতের বেলা কাব্য আমাদের মাঝখানে বাচ্চাটাকে শোয়ালো। আমি ঝগড়া করলাম অনেক কাব্যর সাথে এই নিয়ে, কিন্তু তারপরও কাব্য ওকে নিয়ে অন্য ঘরে চলে গেল। রাস্তার বাচ্চাটার জন্য কাব্য আজ আমাকে রেখে চলে গেল। রাগে অভিমানে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল আমার, অসহ্যকর একবারে। কাব্য ওকে চুপ করাতেই ব্যস্ত। কিছুক্ষণ পর চুপ করলো। আমি ফ্রেশ হয়ে এসে দেখি কাব্য রেডি হচ্ছে। তখন আমি কাব্যকে বললাম, কোথায় যাচ্ছ তুমি? কেন, অফিসে? অফিসে মানে? এই ঝামেলাটাকে সারাদিন কে দেখবে? এভাবে বলছো কেন মীরা? একটা দিন একটা বাচ্চাকে দেখে রাখতে পারবে না? বাচ্চাকে তো দেখে রাখতে পারবো, কিন্তু এই রাস্তার বাচ্চাকে পারবো না। তুমি যদি ওকে আমার কাছে রেখে যাও, তাহলে ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসবো। কাব্য তখন কিছু না বলে অন্য ঘরে বাচ্চাটার কাছে চলে গেল। হয়তো খুব কষ্ট পেয়েছে আমার কথায়, কিন্তু আমি তো কিছুতেই রাস্তার এই মেয়েটাকে কাছে রাখতে পারবো না। বিকেলবেলা থানা থেকে ফোন এলো, ছেলেটাকে পুলিশ খুঁজে পেয়েছে। আমাদের থানায় যাওয়ার জন্য বলা হলো। আমার বাইরে যাওয়ার ইচ্ছে না থাকায় কাব্য আর বাচ্চাটাকে পাঠিয়ে দিলাম। এখন মনে মনে খুব শান্তি লাগছে, রাস্তার এই বাচ্চাটাকে আর দেখতে হবে না। কিন্তু প্রায় 2 ঘন্টা পর কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে একবারে অবাক হয়ে গেলাম, কারণ কাব্য চলে এসছে, সাথে বাচ্চাটা আর কয়েকগুলো শপিং ব্যাগ। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম।
কাব্য যখন ঘরে এসে বাচ্চাটাকে খাটে শুইয়ে দিল আর আমাকে বলল, মীরা, আমি বুঝতে পেরেছি তুমি খুব অবাক হয়েছো, কিন্তু এছাড়া আমার আর কিছু করার নেই। পুলিশ ছেলেটাকে খুঁজে পেয়েছিল। এরপর ওকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারলাম ও ওর মা বাবার সাথে বস্তিতে থাকতো। ওর মা এই বাচ্চাটার জন্মর সাথে সাথেই মারা যায়, আর ওদের বাবা কোথায় পালিয়ে যায়। বস্তিতে যেখানে নিজেরই একবেলা খাবার জোটে না, সেখানে ছোট বোনকে বড় করা ছেলেটার কাছে প্রায় অসম্ভব মনে হয়। বোনকে একটু ভালো রাখার জন্যই ও এমনটা করেছে। এসব শুনে আমি ছেলেটাকে কিছু টাকা দিয়ে ছেড়ে দিয়েছি আর বাচ্চাটাকে নিয়ে এসেছি। ও এখন থেকে আমার সাথেই থাকবে, আমাদের মেয়ে হয়ে। কাব্য, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একদিন আমি সহ্য করেছি, কিন্তু আর না। বাড়িটা কি অনাথ আশ্রম নাকি যে যাকে তাকে তুলে নিয়ে চলে আসবে? এই বাড়িতে আমি থাকবো, না হয় এই বাচ্চাটা থাকবে। তুমি ভুল করছো মীরা, মানুষকে এভাবে ছোট করতে নেই। কিন্তু তাও যদি তোমার খুব বেশি সমস্যা হয় তাহলে তুমি চলে যেতে পারো। আমি তখন কাব্যকে আর কিছু না বলে ঘরে এসে দরজা লাগিয়ে বসে রইলাম। সত্যিই কিছু বলার নেই আমার। কিছুক্ষণ পর নিজেই ঘর থেকে বেরিয়ে এলাম। এসে দেখি কাব্য বাচ্চাটাকে খাওয়াচ্ছে। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য বলল, জানো মীরা, আমি না ওর একটা নাম ঠিক করেছি, রাইসা। সুন্দর না? কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে বিরক্তির সাথে বাচ্চাটার দিকে তাকিয়ে আছি। তখন কাব্য বলল, তোমার ওকে দেখে রাখতে হবে না, ওর জন্য কিছু করতেও হবে না। আমি একজন কেয়ারটেকার রেখেছি, সে সারাদিন রাইসার দেখাশোনা করবে। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, ওকে কখনো জানতে দিও না আমরা ওর আসল বাবা মা নই। তারপর আমি কিছু না বলেই রাতের খাবার রান্না করতে কিচেনে চলে গেলাম। রাইসাকে দেখাশোনার জন্য কেয়ারটেকার চলে আসলো সকালে। কাব্য অফিসে চলে গেল। আমি আগের মতোই টিভি দেখে প্রতিবেশীদের সাথে গল্প করে দিন কাটিয়ে দিলাম। রাতে কাব্য চলে আসলে কেয়ারটেকার চলে যায়। রাইসা এখন আমাদের বেডরুমের খাটের পাশে দোলনায় ঘুমায়। রাতে মাঝে মধ্যে প্রচণ্ড কান্না করে, তখন কাব্য ওকে কোলে নিয়ে অন্য ঘরে অথবা বারান্দায় চলে যায়। রাইসা এখন বসতে পারে, আধো আধো কথা বলতে শিখেছে, আর ওর ডাকা প্রথম শব্দ হচ্ছে মা। কাব্য শুনে খুব খুশি হয়েছিল, কিন্তু আমি তেমন কোনো অনুভূতি পাইনি, কারণ ও রাস্তার মেয়ে আর আমি ওর মা নই। একদিন হঠাৎ করে রাইসার খুব জ্বর আর ঠান্ডা লেগে গেল। কাব্য অফিস থেকে ফিরেই রাইসার মাথায় পানি দিতে ব্যস্ত হয়ে পড়ল। কাব্য আর রাইসা কেউই রাতে ঘুমায়নি সেদিন। কাব্য রাইসাকে নিয়ে অন্য ঘরে চলে গেছে, যাতে আমার ঘুমের ডিস্টার্ব না হয়। মাঝরাতে কাব্য এসে বলল, মীরা, রাইসার অবস্থা খুব খারাপ, ওকে এখনই হাসপাতাল নিয়ে যেতে হবে। ওকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও, আমাকে একদম জ্বালাতন করবে না। আমার কথা শুনে কাব্য চুপচাপ রাইসাকে নিয়ে বেরিয়ে গেল, আর আমি এসে আবার শুয়ে পড়লাম। যদিও একটু খারাপ লাগছিল, তাও। সকালে কাব্য চলে এলো রাইসাকে নিয়ে। রাইসা এখন আগের চেয়ে ভালো আছে। এরপর আবার সব কিছু আগের মতোই চলতে লাগলো। আজ রাইসার 1 বছরের জন্মদিন। জন্মদিন বলতে গত বছর ঠিক এই দিনেই রাইসাকে আমরা পেয়েছিলাম। কাব্য অসম্ভব রকমের খুশি, আজ নিজের হাতে রান্না করছে, ও ঘর সাজিয়েছে। রাইসাকে আজ খুব মিষ্টি দেখতে লাগছিল, কিন্তু আমার মনে ওর জন্য এতটুকুও কোনো জায়গা হয়নি, কারণ ও রাস্তার মেয়ে। দেখতে দেখতে রাইসা স্কুলে ভর্তি হয়ে গেছে। এখনও কেয়ারটেকারই ওকে দেখাশোনা করে। খুব শান্ত হয়েছে ও, এবং ব্যবহারও খুব সুন্দর। এখন আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসতে চলেছে। হ্যাঁ, আমার আর কাব্যের প্রথম সন্তান। কাব্য যদিও বলে দ্বিতীয়, কিন্তু আমি এখনো রাইসাকে মেনে নিতে পারিনি, এজন্য আমার প্রথম। আর হয়তো কখনো পারবও না রাইসাকে মানতে। আমাদের বাড়িতে নতুন করে এসেছে আমাদের ছেলে রোহান। এরপর থেকে সারাদিন ওকে নিয়েই আমার সময় কেটে যায়। রাইসার সাথে ওর খুব ভাব, যেন কত জন্মের সম্পর্ক। দুজনে মিলে খেলা করে, একজন আর একজনকে ছাড়া থাকতেই পারে না। আর দুইজনই কাব্যের চোখের মনি। এখন সময় কত দ্রুত চলে যায়। রাইসা এখন অনার্সে পড়ে, প্রচণ্ড মেধাবী আর নম্র। রোহানও লেখাপড়ায় খুব ভালো, কিন্তু খুব দুষ্টু। রোহান এবার এসএসসি দেবে। দুজনে মিলে সারা বাড়ি মাথায় করে রাখে। রাইসা ভাইকে ছাড়া কিছুই বোঝে না। ওর সারা পৃথিবী একদিকে আর ভাই অন্যদিকে। কিন্তু এখনো আমি রাইসাকে মেনে নিতে পারিনি। তারপর হঠাৎ একদিন কাব্য অফিস থেকে এসে অস্থির হয়ে পড়ল। ওর নাকি বুকে খুব ব্যথা করছে,
আমরা কি করব বুঝতে পারছিলাম না। আমি অ্যাম্বুলেন্স কল করলাম। রাইসা আর রোহান কাব্যর কাছে বসে আছে। কাব্য পানি খেতে চাইলে রাইসা এক গ্লাস পানি এনে কাব্যকে খাওয়ালো। এরপর রাইসার কোলে নিস্তেজ হয়ে পড়ে রইল। অ্যাম্বুলেন্স আসার পর জানতে পারলাম কাব্য আর আমাদের মাঝে নেই। পৃথিবীর সমস্ত সুখ ত্যাগ করে পাড়ি জমিয়েছে অন্য এক জগতে। কথাটা শোনার সাথে সাথে রাইসা মাথা ঘুরে পড়ে যায়। রোহান ওর মুখে পানি ঝাপটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। আর আমি শুধুই নির্বাক হয়ে তাকিয়ে আছি কাব্যের নিথর দেহের দিকে। পরম মমতায় শুয়ে আছে রাইসার কোলে মাথা রেখে। মনে হচ্ছে যেন মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। এভাবে হঠাৎ অসময়ে কাব্যের চলে যাওয়ায় আমাদের পরিবার সব দিক থেকে ভেঙে পড়ে। রাইসা একদিন আমার হাতে কয়েক হাজার টাকা দিয়ে বলল, মা, বেশি কিছু পারিনি, একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম কাজ করেছি। সামনে আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলেই ভালো কোনো কাজ পেয়ে যাব। এই কয়েকটা মাস একটু কষ্ট করে চলতে হবে। আর আমি ভাইয়ের পরীক্ষার ফিজও দিয়ে এসেছি, তুমি আর চিন্তা করো না। এ কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরছে। সাথে সাথেই বুকে জড়িয়ে নিলাম রাইসাকে। কাব্য চলে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। রাইসা একটা সরকারি চাকরি করছে এখন, আর রোহান এইচএসসি দিচ্ছে। আমার সংসারে এখন আর কোনো সমস্যা নেই, সব সময় মতোই পেরিয়ে গেছে। আজ রাইসার বিয়ে। যদিও রাইসা আমাদের ছেড়ে যেতে চায় না, তারপরও মেয়েটা এই পর্যন্ত অনেক কষ্ট করেছে। এইবার না হয় একটু ভালো থাকুক। নতুন বউয়ের সাজে বসে আছে আমার রাইসা। আমি ওর কাছে যেতেই খেয়াল করলাম রাইসা কাঁদছে। আমাকে দেখেই জড়িয়ে ধরলো আমাকে আর বলল, মা, তোমার আর বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? মা বাবা না হয়েও তোমরা আমার জন্য যা করেছো। কি বলছিস এসব? মা বাবা না হয়ে মানে আমরাই তোর বাবা মা? মা, আমি সবটা জানি। তোমার ডায়েরিটা আমি অনেক আগেই পড়েছিলাম। তুমি যখন আমাকে এড়িয়ে চলতে, এজন্য প্রথমে আমার খুব কষ্ট লাগতো। কিন্তু পরে যখন জানতে পারলাম আমি একটা রাস্তার মেয়ে, তখন ভেবে উঠতে পারছিলাম না কিভাবে নিজেকে ক্ষমা করব। আমি ভুল বুঝেছিলাম তোমাকে। আমাকে ক্ষমা করে দিও মা গো। তুমি চাইলেই আমাকে আবার রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারতে, কিন্তু তুমি তা করোনি। আমাকে কখনো জানতেই দাওনি আমি ঠিক কে। এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। অনেক বড় হয়ে গেছিস, তাই না? কে বলেছে তুই রাস্তার মেয়ে? তুই আমাদের মেয়ে, আমার আর তোর বাবার গর্ব। জানি না কোন ভালো কাজের জন্য আমরা তোকে মেয়ে হিসাবে পেয়েছিলাম। ঠিক তখন রোহান হঠাৎ করে ঘরে এসে বলে, মা মেয়ের ভালোবাসায় এখন একটু ব্রেক দাও, জামাই চলে এসেছে, তাড়াতাড়ি চলো মা। আসছি আসছি। তারপর সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। রাইসার বিদায়ের সময় সব থেকে বেশি কেঁদেছিল তার ভাই রোহান। রাইসা এখন অনেক সুখে আছে, আর আমরাও। এখন শুধু কাব্যের সাথে মনে মনে কথা বলি। সেদিন তুমি ভুল ছিলে না কাব্য, আমি বুঝিনি তোমায়, আমায় ক্ষমা করো। তবে আমি আমার শেষ দায়িত্ব পালন করেছি কাব্য। তোমার রাইসা আজ সুখে আছে, যা তুমি সব সময় চেয়েছিলে। আর আজ আমি নিশ্চিত যে তুমিও সব কিছু দেখতে পাচ্ছ, আর খুব খুশিও হয়েছ। আজ আমি খুব খুশি কাব্য, খুব খুশি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।